নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের কলমে ছোট্ট গল্প শেষ প্রান্তে দাঁড়িয়ে। তো চলুন শোনা যাক। পর্ণকুটির। প্রায় প্রাসাদ সম বাড়িটার নাম কে যে দিয়েছিল সে হয় পর্ণকুটির শব্দের মানেই জানে না, নয়তো একটা চাপা অহংকারে ভুগছিল। বাইরের ঘরে বসে পত্রিকা পড়ছেন সুরবালা দেবী, কিন্তু মনোযোগ দিতে পারছেন না। গাড়ির হর্ন শুনলেই প্রভাস এসেছে কি না এই আশায় বারান্দায় যান। ফিরে এসে আবার পত্রিকা হাতে নেন। পত্রিকা পড়া অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন চোখ বুলোচ্ছেন পাত্র পাত্রী, বাড়ি ক্রয় বিক্রয় কলমে। যদিও এসবের কোনো দরকার নেই, বসে বসে হিসেব করছেন কত হয়েছে তার বয়স। প্রায় 75-এর কাছাকাছি। শরীরটা একদম ঝরে গেছে। শরীর যতটা ঝরেছে তার চেয়ে বেশি ঝরেছে মনটা। স্বামী মারা যাবার পর থেকেই তার মন আস্তে আস্তে ভাঙতে শুরু হয়েছিল। সংসারের বর্তমান পরিস্থিতিতে মন আরও দুর্বল হয়ে পড়েছে। অবশ্য এজন্য তিনি কাউকে কোনো দোষ দেন না। প্রাথমিক সংসারে এই পরিবর্তন মেনে নিতে কষ্ট হতো, পরে যুগের পরিবর্তন ভেবে সান্ত্বনা দিয়েছেন। মেনে নেওয়া ছাড়া করার কী বা আছে? বয়সজনিত অসুখ ছাড়াও ছোটোখাটো অসুখ তার আগে হয়েছিল, কিন্তু এবারের অসুখটা প্রবল। পেটে অসহ্য যন্ত্রণা, কিছুতেই কমতে চায় না। স্থানীয় ডাক্তাররা বলছেন যন্ত্রণা কিছুটা কমলে বাইরে গিয়ে দেখাতে, সোনোগ্রাফি লাগবে। বেশ কিছুদিন তবুও ভালোই কাটছিল, অন্তত মনের দিক থেকে। ছোট মেয়ে সুমনা থাকায়, একই শহরে বিয়ে দেওয়ায় এটাই হচ্ছে বাড়তি লাভ। সুমনার ছেলে তখন কিছুদিন এখান থেকে স্কুলে গিয়েছে। মেয়ের জামাই চাকরিতে দায়িত্বশীল পদে আছে, তবুও মাঝে মধ্যে এসে থেকে গেছে। সেদিনও এসে চশমাটা পাল্টে দিয়েছে। ছোট ছেলে দেবেশ যে ঘরে নেই তা এই কয়দিন সুমনা বুঝতেই দেয়নি। কি ঘরে কি বাইরে। ডাক্তার দেখিয়েছে, ওষুধ আনা থেকে শুরু করে সব একাই সামলে নিয়েছে। সুরবালা দেবীর মনে পড়ল কোথায় যেন পড়েছিলেন, এ সান ইজ এ সান টিল হিজ ম্যারেজ, এ ডটার ইজ এ ডটার টিল হার ডেথ। কথাটা যে মিথ্যে নয় তা সুমনা আবার প্রমাণ করে গেছে। ধন থাকলে অনেকের মন থাকে না, মন থাকলে জন থাকে না। সুরবালার বেলায় সব থেকেই কিছুই নেই। বড় ছেলে সুভাষ কেন্দ্রীয় সরকারের অধীনে উঁচু পদে ছিল, রিটায়ার করে এখন সল্টলেকে থাকে। ফ্ল্যাট কিনেছে। সুভাষের বউ ধার্মিক প্রকৃতির, সরল সোজা মানুষ। বউ ও মেয়েকে নিয়ে সুভাষ বেঙ্গালুরু গিয়েছিল মেয়েকে ওখানে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করাতে। ভর্তি করানোর পর বউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গত সপ্তাহে কলকাতা ফিরেছে। বউ এখনও পুরোপুরি সুস্থ নয়। খবর পাওয়ায় তাই দেবেশকে পাঠাতে হয়েছে। বিচ্ছিন্নভাবে থাকার এটা এক বড় অসুবিধে। আজকাল ভাই বোন আত্মীয় স্বজন কারোর কোনো অসুবিধে হলেই দেবেশের ডাক পড়ে। সে রোজগারের বিশেষ কিছু করে না, বিয়েও করেনি। এক সময় সে একটা মেয়েকে ভালোবেসেছিল, এখন শুধু কবিতা লেখে।
তার ভোকারটা কবিতাটা বেশ সাড়া জাগিয়েছিল। মেজ ছেলে বিভাস কানাডা থাকে, স্বামী স্ত্রী দুজনেই ইঞ্জিনিয়ার। বিয়ে করার 6 মাসের মধ্যেই বউকে নিয়ে কানাডা চলে গেছে। তাদের মেয়ের এখন 7। নাতনিকে সুরবালা দেবীর এখনও দেখা হয়নি, তবে প্রতি বার্থডের ফটোই তারা পাঠাতে ভোলে না। প্রথম দিকে ঘন ঘন ফোন আসতো, এখন তা এসে দাঁড়িয়েছে বছরে 2 বার। 1 নববর্ষের পর, 2 বিজয়া দশমীর পর। সুরবালা দেবীর বড় মেয়ে সুনন্দা মুম্বাই থাকে, জামাই মাল্টি ন্যাশনাল ফার্মে উঁচু পদে আছে, বেশ সুনামও আছে, মানুষ হিসেবেও ভালো। তাদের 2 ছেলে। এই তো গত সপ্তাহে তার জন্য একটা চাদর পাঠিয়েছে। তাদের ঘন যোগাযোগ এখান থেকে মুম্বাই এর দূরত্বটাই যেন কমিয়ে দিয়েছে। সেজ ছেলে প্রভাস ব্যাংকের বড় অফিসার, একই শহরে থাকে, অন্য পাড়ায় ঘর ভাড়া করে। এখান থেকে যাওয়ার সময় যুক্তি দেখিয়েছিল বাচ্চার স্কুল পাশেই, ভদ্রপাড়া ইত্যাদি। এই ভদ্রপাড়া কথাটা মনে হলেই সুরবালা দেবীর হাসি পেয়ে যায়। এ পাড়ার সবাই কি খুব অভদ্র? প্রভাসের বউ বেশ অহংকারী, যদিও বুঝতে দিতে চায় না। তার অহংকারের কারণ জামাই হ্যান্ডসাম, বড় অফিসার। ব্যস্ততা দেখাতে সে একটা বিউটি পার্লার খুলেছে। পার্লারের নাম দিয়েছে মর্তে পড়ি। ছেলের বউ নিয়ে সুরবালার কোথাও কোনো মন্তব্য করতে চান না। আসলে তাকে তেমন ভালোভাবে বুঝে উঠতেও পারেনি। স্বল্পভাষী হওয়ার সুবিধে বউ পুরোপুরি আদায় করে নিচ্ছে। প্রভাস এখনও না আসায় সুরবালা নিজেকে হতাশ লাগছে। তার এখানে না আসাটা ইদানিং তার কাছে স্বাভাবিক হয়ে গেছে। কাল রাতে সে ফোন করেছিল, তোমার ওষুধটা নেই শুনছি, কাল বিকেলে একবার আসবো। এই ফোনই তার মনে কিছুটা আশা জাগিয়েছে। আশা জেগেছে বলেই এখন হতাশ লাগছে। কিছুক্ষণ ধরে একটা বেড়াল বিচ্ছিরিভাবে ডাকছে। সুরবালা দেবী ঘরের ভেতরে চলে গেলেন। ভেতরে গিয়েও শান্তি নেই। এত বিশাল ঘরে একা থাকাটা বড়ই কষ্টকর, ভয়াবহ। ঘরটা খা খা করে, গা ছমছম করা পরিবেশ। 2 দিন ধরে নিচের তলার ভাড়াটেও নেই। ওদের ঘরে সব সময় হই হুল্লোড় লেগেই থাকতো। বেশিক্ষণ মন খারাপ হয়ে থাকার কোনো সম্ভাবনাই নেই একান্নবর্তী পরিবারে। এখন ওরা নিজের বাড়ি বানিয়ে চলে গেছে। আরও বেশি মন খারাপ লাগছে সুমনা চলে যাওয়ায়। যাওয়ার সময় বারবার বলেছে অসুবিধে হলেই ফোন করার জন্য। রাতে এক দেবরকে পাঠিয়ে দেবে বলে গেছে ঘুমানোর জন্য। কাল অবশ্য দেবীশি এসে যাবে। সময় কাটতে চায় না। গল্পের বই পড়তেও সুরবালা দেবীর আর ভালো লাগছে না। ভালো গল্প যে একেবারে পাওয়া যায় না তা নয়, তবে সংখ্যা কমে যাচ্ছে। আগে তিনি ছিলেন যাকে বলে বইয়ের পোকা। আগে পুজো সংখ্যা কিনতেন অন্য বন্ধুদের সাথে আলোচনা করে। একজন দেশ কিনলে অন্যজন প্রসাদ, আরেকজন নবকল্লোল। কাউকে উপহার দিতে হলে 2 দিন আগে বই কিনে ফেলতেন, পড়ার লোভ সামলাতে পারতেন না বলে। টিভি ছাড়তেও ইচ্ছে হয় না। আজকাল টিভি দেখতেও ভালো লাগে না, কौन बनेगा करोड़पति ছাড়া। তবুও সুরবালা দেবী টিভিটা ছাড়লেন নীরবতা ভাঙতে। সন্ধে হয়ে গেল। এক সময় গাড়ির হর্ন শুনে দরজাটা খুলে বারান্দায় বের হলেন। দেখেন গেটের কাছে দাঁড়িয়ে প্রভাসের গাড়ি। উদ্বিগ্ন হয়ে দেখলেন না, প্রভাসকে দেখা যাচ্ছে না।
হয়তো গাড়ির ভেতরে অন্ধকার বলি। ঘরের ভেতরে আসার পর ড্রাইভারকে একটা মোড়া দিলেন বসতে। সুরবালা দেবী জিজ্ঞেস করলেন, প্রভাস আসেনি? মোড়ায় বসতে বসতে ড্রাইভার বলল, না। তারপর বলল, ডাক্তারের প্রেসক্রিপশন করা ওষুধটা সাহেব কাছের 2-3টে ফার্মেসিতে খুঁজে পাননি। কাল দূরে গিয়ে অন্য ফার্মেসিতে খুঁজবেন, আর এটা আপনাকে জানাতে বলেছেন। সুরবালা দেবীর মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে পড়ল, ও। তারপর জানতে চাইলেন, এখন কি সে বাসায়? হ্যাঁ, মেয়ে টিউটর এসেছে। অবাক হয়ে সুরবালা দেবী বললেন, টুসি মানে বউ বাসায় নেই? একটু থেমে বললেন, ফোনে প্রভাস বলেছিল টুসির শরীরটা ভালো নয়, আজ নেটওয়ার্কে গন্ডগোল করছে, লাইনটা ঢুকছে না। এখন কেমন আছে টুসি? বোধহয় একটু ভালো আছে, দেখেছি বেরিয়ে পড়েছেন। হঠাৎ সুরবালা দেবীর মনে পড়ে গেল, ওহো, আজ তো স্যাটারডে মিট। কয়েক মুহূর্ত পর তিনি বললেন, চা খাও? না মাসিমা, আজ নয়, অন্য দিন খাবো। কেন, তাড়াহুড়ো আছে? হ্যাঁ মাসিমা, মায়ের জন্যে ওষুধ কিনেছি, বাসায় চলে যাব। ডাক্তারের প্রেসক্রিপশানে লেখা ওষুধটা মানে ট্যাবলেটটা পেলাম না, বাধ্য হয়ে সেম কম্পোজিশানের অন্য কোম্পানির ট্যাবলেট দুটো কিনেছি। কথাটা ডাক্তারকে কাল জানাবো। সুরবালা দেবী কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর অনেকটা আপন মনে যেন বিড়বিড় করে বললেন, ভালোই করেছ, এমার্জেন্সি বলে কথা। কিছুক্ষণের মধ্যে ড্রাইভার উঠে পড়ল। সুরবালা দেবী ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে থাকলেন। দূর থেকে ভেসে আসা একটা প্যাঁচার ডাক বুকটা খালি করে দিচ্ছে। এদিকে মন খারাপ করা বৃষ্টি পড়েই যাচ্ছে। প্রকৃতির কাছ থেকে প্রশ্রয় পেয়ে এক খা খা শূন্যতা ও ভয় চারিদিক থেকে এসে তাকে জাপটে ধরে খেলা করছে। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।